তড়িৎ রাসায়নিক কোষ বা ইলেকট্রোকেমিক্যাল সেলের ফার্স্ট লেকচারে আমার সমস্ত ছাত্রছাত্রীদের আবার স্বাগত জানাই। আজ আমরা তড়িৎ রাসায়নিক কোষ সম্পর্কে জানব। আমাদের প্রথম টপিক হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ কাকে বলে। তড়িৎ রাসায়নিক কোষ যে ব্যবস্থার সাহায্যে তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে বা রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা যায়, এই ধরনের কোষকে বলা হবে তড়িৎ রাসায়নিক কোষ। ঠিক আছে, যে ব্যবস্থার মাধ্যমে আমরা দুটো কাজ করতে পারি, আমরা তড়িৎ শক্তিকে আবার রাসায়নিক শক্তিতে রূপান্তর করতে পারি, আবার রাসায়নিক শক্তিকেও তড়িৎ শক্তিতে রূপান্তরিত করতে পারি। যে পদ্ধতির মাধ্যমে, সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষ দু ধরনের। প্রথম প্রকার হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষ এবং দ্বিতীয় প্রকার হচ্ছে গ্যালভানীয় কোষ বা ভোল্টীয় কোষ। প্রথম প্রকারের আমরা শুরু করছি, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষ। যে কোষের মধ্যে তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করা যায়, সেই কোষটিকে বলা হবে তড়িৎ বিশ্লেষণ কোষ। মনে রাখবে, যে কোষের মাধ্যমে তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করা হবে, সেই কোষটিকে বলা হবে তড়িৎ বিশ্লেষণ কোষ। এর জন্য আমরা একটা তড়িৎ বিশ্লেষণ কোষের একটা ছবি নিয়েছি। সেখানে আমরা দেখছি একটা এই যে প্লাস দেওয়া আছে ব্যাটারির, এটা কি একটা বড় দিক একটা ছোট দিক, যেটা বড় দিক সেটা সেই দিকটা হয় প্লাস আর ছোট দিকটা হয় মাইনাস। ঠিক আছে, এটা বড় দিক, এই দিকটা ছোট দিক। তাহলে এই যে প্লাসের সাথে যে তড়িৎদ্বার, ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যে তড়িৎদ্বারটি যুক্ত আছে তাকে বলা হবে অ্যানোড, এবং নেগেটিভ তড়িৎদ্বারের সাথে যে পার্টটা যুক্ত আছে এটা হচ্ছে এই যে তড়িৎদ্বার, এটা হচ্ছে ক্যাথোড। ঠিক আছে, আমরা এখানে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের একটা জলীয় দ্রবণ এখানে আমরা নিয়েছি। ঠিক আছে, এখানে আমরা প্লাটিনামের তড়িৎদ্বার নিতে পারি। প্লাটিনাম তড়িতের উপস্থিতিতে অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণ করছি। আমরা এখানে লিখব, আমরা কি করছি, প্লাটিনাম তড়িৎদ্বার নিয়েছি এবং অ্যাসিড যুক্ত জলের আমরা তড়িৎ বিশ্লেষণ করব। তাহলে আমাদের মনে রাখতে হবে যে ক্যাথোড থেকে H2 গ্যাস নির্গত হবে, আর অ্যানোড থেকে অক্সিজেন গ্যাস নির্গত হবে। ক্যাথোড থেকে গ্যাস বেরোবে হাইড্রোজেন, অ্যানোড থেকে গ্যাস বেরোবে অক্সিজেন। আমরা যদি বিক্রিয়াগুলোকে একটু লেখার চেষ্টা করি, বিক্রিয়াগুলি হচ্ছে এখানে যেমন জল H2O কিভাবে ভাঙবে, উপমুখী চিহ্ন দিলাম, এটার থেকে হবে H+ যুক্ত OH-। এখন ক্যাথোডে যে বিক্রিয়া হবে, ক্যাথোডে কে যায়, ক্যাথোডে যায় অ্যানায়ন, ক্যাথোডে যায় ক্যাটায়ন। তাহলে H+ যাবে, H+ কি করবে, একটা ইলেকট্রন কালেক্ট করবে এবং হয়ে যাবে হাইড্রোজেনের পরমাণু। এবার H+H মিলে কি হবে, H2। সুতরাং ক্যাথোডে কি গ্যাস উৎপন্ন হচ্ছে, হাইড্রোজেন। অ্যানোডে যে বিক্রিয়া হবে, সেখানে অ্যানোডে কে যায়, অ্যানায়ন। মনে রাখবে, ক্যাথোডে যায় ক্যাটায়ন, অ্যানোডে যায় অ্যানায়ন। তাহলে অ্যানায়নটা কি বটে, এটা প্লাস হচ্ছে ক্যাটায়ন, এটা অ্যানায়ন, তাহলে অ্যানায়ন যায় অ্যানোডে। তাহলে OH- আছে, সে কি করবে, সে একটা ইলেকট্রন ছেড়ে দেবে, OH- ইলেকট্রন হয়ে যাবে OH। এইভাবে 4খানা OH কি তৈরি করবে, 2খানা জল তৈরি করবে প্লাস অক্সিজেন গ্যাস তৈরি করবে। তাহলে মনে রাখবে যে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে আর অ্যানোডে অক্সিজেন গ্যাস আমরা পাবো। পরের টপিক গ্যালভানীয় কোষ বা ভোল্টীয় কোষ। এখানে আগেরটাতে আমাদের কি ছিল, তড়িৎ বিশ্লেষণ কোষ। সেখানে কি দেখেছিলাম, যেটিতে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় সেটা তড়িৎ বিশ্লেষণ কোষ, এবং গ্যালভানীয় কোষে তার উল্টো, এখানে রাসায়নিক শক্তি বা রাসায়নিক শক্তিটাই তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হলে মনে রাখবে তড়িৎ বিশ্লেষণ কোষ, এবং রাসায়নিক শক্তি যদি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তখন হবে গ্যালভানীয় কোষ বা ভোল্টীয় কোষ। তার জন্য আমরা এখানে একটা ড্যানিয়েল
সেলের একটা ছবি আঁকছি। ড্যানিয়েল কোষের আমরা একটা ছবি আঁকছি। তাহলে এখানে আমরা দুটো অর্ধকোষ আমরা এখানটাতে দেখেছি। এখানে যে অর্ধকোষটা আমরা রাখছি সেখানে কি আছে, এই যে একটা দণ্ড দেখতে পাচ্ছি, এই দণ্ডটা হচ্ছে আমরা লিখব জিঙ্কের দণ্ড। ঠিক আছে, জিঙ্কের দণ্ড। এবং এইখানে যে সলিউশনটা আমরা রেখেছি, এই সলিউশনটা হচ্ছে 1.0 মোলার জিঙ্ক সালফেট। ঠিক আছে, আর এইখানটাতে আমরা রাখছি কপার দণ্ড এবং এখানে যে সলিউশন রাখছি সেটা হচ্ছে 1.0 মোলার কপার সালফেট সলিউশন। তাহলে আমরা এখানে কি দেখছি, কপার জিঙ্ক সালফেটের সলিউশনে জিঙ্ক দণ্ড এবং কপার সালফেটের সলিউশনে কপার দণ্ড আমরা নিমজ্জিত করেছি। এবং এইখানে লাল রঙের যে একটা দেখতে পাচ্ছি ইউ আকারের, সেটা হচ্ছে একটা লবণ সেতু। সেটা হয়ে গেল লবণ সেতু সম্পর্কে আমরা একটু পরেই আলোচনা করব। এবং এখানটায় আমরা কি করছি, এই যে অ্যানোড জিঙ্কের তড়িৎদ্বারটাকে বলা হচ্ছে অ্যানোড, এবং এই যে কপারের তড়িৎদ্বারটা আমাদের বলা হচ্ছে ক্যাথোড। এই যে অ্যানোড এবং ক্যাথোডটাকে আমরা যুক্ত করছি। এখানে ভোল্টামিটার আমরা দিচ্ছি। তাহলে কি হবে, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে কি যাবে, তড়িৎ প্রবাহ যাবে। এবং মনে রাখবে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ইলেকট্রনের প্রবাহ হবে। তাহলে এই দিক বরাবর আমরা লিখলাম ইলেকট্রন প্রবাহ। তাহলে ইলেকট্রনের প্রবাহ যেদিকে হবে তার উল্টো দিকে কি হবে, তড়িৎ প্রবাহ। ঠিক আছে, তাহলে এইভাবে এই যে আমরা একটা কোষ দেখতে পেলাম, সেটা হয়ে গেল আমাদের এই যে কোষ, সেটা হয়ে গেল ড্যানিয়েল কোষ। আমরা কি দেখছি, এটা একটা অর্ধকোষ, এটা একটা অর্ধকোষ। ঠিক আছে, এবং দুটোর সল্ট ব্রিজ বা লবণ সেতুর মাধ্যমে যখন আমরা জুড়ে দিয়েছি, সেটা হয়ে গেল একটা পূর্ণ কোষ, যেটাকে আমরা বলবো ড্যানিয়েল কোষ। এবার আমরা লবণ সেতু নিয়ে আলোচনা করব। লবণ সেতু কি, যে আমরা লাল রঙের একটা ইউ আকৃতির, উল্টানো ইউ আকৃতির নল নিয়েছি, সেটা হচ্ছে লবণ সেতু। নলের মধ্যে কিছু পদার্থ আছে, সেই পদার্থগুলো কি, সেগুলো আমরা শুরু করছি। লবণ সেতু, ক্যাটায়ন ও অ্যানায়নের গতিবেগ সমান এরূপ কোনো উপযুক্ত তড়িৎ বিশ্লিষ্ট পদার্থের কি পদার্থ নিতে পারি যাদের ক্যাটায়ন এবং অ্যানায়নের গতিবেগ সমান, তারা হচ্ছে KCl, KNO3, NH4NO3। এগুলোর মধ্যে ক্যাটায়ন মানে যেমন KCl এর মধ্যে ক্যাটায়ন কি আছে, K প্লাস, অ্যানায়ন কি আছে, Cl মাইনাস। KNO3 এর মধ্যে ক্যাটায়ন আছে, K প্লাস, অ্যানায়ন আছে, NO3 মাইনাস। এই যে ক্যাটায়ন এবং অ্যানায়নের গতিবেগ সমান, এগুলোকে গাঢ় দ্রবণে সামান্য পরিমাণ এগার জেল মিশিয়ে উত্তপ্ত করার পর সেটিকে একটি ইউ আকৃতির কাঁচ নলের মধ্যে ঢেলে দিলে ঠান্ডা হলে সেটি জেলির মতো ইউটিউবের মধ্যে জমে যায়। এভাবে যে প্রাপ্ত সিস্টেম, সেটিকে বলা হয় লবণ সেতু। তাহলে লবণ সেতুর মধ্যে আমাদের কি পদার্থ থাকছে, KCl, KNO3, NH4NO3। এদেরকে কেন নিচ্ছে না, এদের ক্যাটায়ন এবং অ্যানায়ন এর গতিবেগ কিন্তু সমান সমান হবে। এদেরকে আমরা কি করছি, এদেরকে আমরা এগার জেলের সাথে মিশিয়ে উত্তপ্ত করে একটা ইউ আকৃতির নলের মধ্যে আমরা এটাকে ঢেলে দিচ্ছি। এবং ঢেলে দিলে কি হবে, এই অংশটি জমাট বেঁধে যাবে জেলির মতো। ঠিক আছে, তখন এটি হয়ে যাবে লবণ সেতু। এখন লবণ সেতুর কাজ কি, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। দুটি অর্ধকোষের মধ্যে সংযোগ স্থাপন করা। এখানে যেমন আমরা দেখছি, এই যে লবণ সেতুতে কি করছি, এটা একটা অর্ধকোষ, এটার মধ্যে কি দুটো অংশকে আমরা এই ইউটিউবের দুটো প্রান্তকে আমরা এখানে এবং এখানে ঢুকিয়ে দিয়েছি। ফলে কি হচ্ছে, লবণ সেতু কি করছে, যে দুটো অর্ধকোষের মধ্যে সংযোগ স্থাপন করছে। আরেকটি কাজ, অর্ধকোষ দুটির দ্রবণকে তড়িৎ নিরপেক্ষ থাকতে সাহায্য করা। আরেকটি কাজ হচ্ছে, এই যে দুটি দ্রবণ যাতে পরস্পরের সাথে না মিশে যায়, সেটাকে রোধ করাও কিন্তু
লবণ সেতু। পরের টপিক, সরল ভোল্টীয় কোষে আমরা একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে দুটি আমরা তড়িৎদ্বার নিয়েছি, দুটি তড়িৎদ্বারকে আমরা নিমজ্জিত করছি, আংশিক নিমজ্জিত করছি। আংশিক নিমজ্জিত করলে একটি সরল ভোল্টীয় কোষ তৈরি হবে। এখানে আমরা যেমন দুটো তড়িৎদ্বার নিয়েছি, একটাকে আমরা বলতে পারি জিঙ্কের দণ্ড, আর একটাকে বলবো আমরা কপারের দণ্ড। জিঙ্কটাকে, এটাকে আমরা বলবো অ্যানোড, আর এটাকে বলবো ক্যাথোড। ঠিক আছে, এবার এখানে আমরা তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি নিয়েছি? তড়িৎ বিশ্লেষ্য হিসাবে আমরা নিয়েছি লঘু H2SO4 এর একটি জলীয় দ্রবণ। এখানে তাহলে কি আছে? এখানে আছে লঘু H2SO4 এর দ্রবণ। তাহলে কি হবে দেখা যাক। অ্যানোডে বিক্রিয়া, অ্যানোডে কি হয়? অ্যানোডে সবসময় অক্সিডেশন হয়, জারণ। অ্যানোডে কি আছে? অ্যানোডে আছে জিঙ্ক। তাহলে জিঙ্কের জারণ হলে কি হবে? জিঙ্ক হয়ে যাবে জিঙ্ক 2 প্লাস প্লাস দুখানা ইলেকট্রন। জিঙ্ক হয়ে গেল জিঙ্ক 2 প্লাস প্লাস 2 ইলেকট্রন। এই যে ইলেকট্রন ছাড়লো, এই ইলেকট্রনটা বহিস্থ তারের মাধ্যমে, এই যে তার, এই তারের মাধ্যমে কোথায় পৌঁছাবে? কপারের দণ্ডে কিন্তু পৌঁছাবে। ঠিক আছে, অপরদিকে দ্রবণে যে H প্লাস আয়ন, H প্লাস আয়ন কোথায় আছে? H2SO4 যখন ভাঙছে তখন হয়ে গেল 2H প্লাস যুক্ত SO4 2 মাইনাস। তাহলে এই যে জিঙ্ক যে ইলেকট্রনগুলো ছাড়লো, এই ইলেকট্রনগুলো এই পথ দিয়ে অ্যানোড থেকে চলে গেল ক্যাথোডে। এইখানে কি হচ্ছে? অপরদিকে দ্রবণে উপস্থিত H প্লাস আয়নগুলো কপার দণ্ড থেকে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয় এবং হাইড্রোজেন গ্যাস রূপে নির্গত হয়। তাহলে ক্যাথোডে কি বিক্রিয়া হবে? ক্যাথোডে হবে দুখানা H প্লাস, এই যে ইলেকট্রনগুলো ছাড়লো এইগুলোকে নিয়ে নেবে, 2H প্লাস প্লাস 2 ইলেকট্রন, তার থেকে হয়ে যাবে H2। ঠিক আছে, তাহলে এই যে আমরা সরল ভোল্টীয় কোষ আমরা কি দেখছি? আমরা জিঙ্কের দণ্ডকে অ্যানোড, কপারের দণ্ডকে ক্যাথোড হিসেবে নিয়েছি। H2SO4 বিশ্লেষিত হয়ে কি হচ্ছে? H2SO4 ইকুয়ালস টু 2H প্লাস যুক্ত SO4 2 মাইনাস। অ্যানোডে বিক্রিয়া হচ্ছে, অ্যানোডে অক্সিডেশন হচ্ছে, অ্যানোডে অক্সিডেশন হয়ে জিঙ্ক 2 প্লাস প্লাস 2 ইলেকট্রন। এখানে যে 2 ইলেকট্রন, দুটো ইলেকট্রনগুলো এইদিকে বরাবর ইলেকট্রনগুলো চলে যাচ্ছে। এইখানে ইলেকট্রনগুলো চলে এলো। এবারে এইখানে সলিউশনের মধ্যে যে H প্লাস আয়নগুলো আছে সেইগুলো এই দুখানা ইলেকট্রনকে কালেকশন করে H2 গ্যাস উৎপন্ন করছে। এই যে সমস্ত বিষয়টা আমরা দেখলাম সেটা হলো সরল ভোল্টীয় কোষ সম্পর্কিত আলোচনা। এরপর আমাদেরকে কিছু ছোট ছোট বিষয় আলোচনা করতে হবে, যেমন তড়িৎদ্বার। তড়িৎদ্বার কি? তড়িৎদ্বার হচ্ছে এখানে যে তড়িৎ বিশ্লেষক পদার্থের মধ্যে যে যাদেরকে আংশিকভাবে আমরা নিমজ্জিত করি, সেগুলো হচ্ছে তড়িৎদ্বার বা ইলেকট্রোড। ঠিক আছে, তাহলে এই যে ভোল্টামিটারে বা যে কোনো একটা কোষে যে ধাতব পাতগুলিকে আমরা আংশিকভাবে নিমজ্জিত করি তাদেরকে বলা হচ্ছে তড়িৎদ্বার। এরপরে টপিক আছে ক্যাথোড। ক্যাথোড যে তড়িৎদ্বারে বিজারণ বিক্রিয়া ঘটছে, বিজারণ হবে, সেই তড়িৎদ্বারটিকে বলা হবে ক্যাথোড। মনে রাখবে, ক্যাথোডে অলওয়েজ বিজারণ হবে। অ্যানোড, অ্যানোড হচ্ছে অ্যানোডে জারণ হয়। তাহলে যে তড়িৎদ্বারে সবসময় জারণ প্রক্রিয়া সংঘটিত হবে, জারণ প্রক্রিয়া ঘটবে, সেই তড়িৎদ্বারকে বলা হবে অ্যানোড। ঠিক আছে, তাহলে মনে রাখবে ক্যাথোডে সবসময় বিজারণ হবে, অ্যানোডে জারণ হবে। মনে রাখবে অ্যানোডে সবসময় অক্সিডেশন, অ্যানোডে অক্সিডেশন, অ্যানোডে অক্সিডেশন, অ্যানোড, এটা হচ্ছে অক্সিডেশন। তাহলে অ্যানোডে অক্সিডেশন তার মানে কি? তার মানে হচ্ছে ক্যাথোডে রিডাকশন। অ্যানোডে অক্সিডেশন, ক্যাথোডে হবে রিডাকশন। এটি যদি মনে রাখতে পারো অনেকখানি এগিয়ে যাবে। অর্ধকোষ, অর্ধকোষ যেমন আমরা এই যে এখানে ড্যানিয়েল কোষ দেখেছি, ড্যানিয়েল কোষে কি দেখেছি? জিঙ্ক দণ্ড,
জিঙ্ক সালফেটের সলিউশনে একটা অর্ধকোষ গঠন করবে, এবং কপারের দণ্ড কপার সালফেটের সলিউশনে দ্রবীভূত থাকে একটি অর্ধকোষ গঠন করবে। ঠিক আছে, তাহলে কি হলো, জিঙ্ক দণ্ড জিঙ্ক সালফেটের সলিউশনে অর্ধভাবে নিমজ্জিত বা আংশিক নিমজ্জিত হয়ে অর্ধকোষ গঠন করবে, এবং এখানে কপারের দণ্ড কপার সালফেটের যে সলিউশন সেখানটাতে আংশিকভাবে নিমজ্জিত হয়ে একটা অর্ধকোষ গঠন করবে। এখানে মনে রাখবে যে জিঙ্ক এবং জিঙ্ক সালফেট সমন্বয়ে অর্ধকোষটি হলো জারণ অর্ধকোষ। এটা হয়ে যাবে জারণ অর্ধকোষ, এবং কপার সালফেটের সলিউশনে যে অর্ধকোষটি গঠন হবে সেটা হবে বিজারণ অর্ধকোষ। কোষ বিক্রিয়া। তড়িৎ রাসায়নিক কোষের দুটি অর্ধকোষে সংঘটিত বিক্রিয়ার সমষ্টিকে কোষ বিক্রিয়া বলে। ঠিক আছে, এটা আমরা যদি একটু লিখি, তাহলে কোষ বিক্রিয়া কি হলো, তড়িৎ রাসায়নিক কোষের দুটি অর্ধকোষে সংঘটিত বিক্রিয়ার সমষ্টিকে কোষ বিক্রিয়া বলে। যেমন আমরা ড্যানিয়েল কোষের ক্ষেত্রেই আমরা দেখব যে অ্যানোড বিক্রিয়া কি ছিল, জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস 2 ইলেকট্রন, আর ক্যাথোড বিক্রিয়া ছিল কপার 2 প্লাস 2 ইলেকট্রন, তার থেকে হচ্ছে কপার। তাহলে এই দুটো বিক্রিয়াকে যদি আমরা এখন যোগ করে দিই তাহলে কি হবে, জিঙ্ক প্লাস কপার 2 প্লাস, তার থেকে হয়ে যাবে জিঙ্ক 2 প্লাস কপার। তাহলে এই যে অ্যানোডের বিক্রিয়া বা জারণ অর্ধকোষ এবং বিজারণ অর্ধকোষকে জুড়ে দিলে যে মোট বিক্রিয়া হবে সেটি হবে এখানে কোষ বিক্রিয়া। তাহলে কোষ বিক্রিয়াকে আমরা যদি সবুজ কালারে আন্ডারলাইন করি তাহলে এটা হয়ে যাবে একটা কোষ বিক্রিয়া। জারণ তড়িৎদ্বার বিভব। কোনো তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া ঘটার ফলে যে তড়িৎ বিভবের সৃষ্টি হয় তাকে জারণ বিভব বলে। জারণের ফলে যে বিভব তাকে জারণ বিভব। জারণ কি, এখানে এম ছিল, এম থেকে হয়ে গেল এম এন প্লাস প্লাস ইলেকট্রন। মনে রাখবে যখন একা ছিল জারণ সংখ্যা ছিল 0। এখানে যখন একটা মেটাল বা যে কোনো একটা এলিমেন্ট যখন এম একা থাকছে তখন তার জারণ সংখ্যা হচ্ছে 0। 0 থেকে যখন তার জারণ সংখ্যা বেড়ে এন প্লাস হয়ে যাচ্ছে, অর্থাৎ এই বিক্রিয়াটা একটা জারণ বিক্রিয়া। মনে রাখতে হবে জারণ বিক্রিয়াতে সবসময় জারণ সংখ্যার বৃদ্ধি ঘটে। 0 থেকে হয়ে গেল এম এন প্লাস, তখন যে বিভব সৃষ্টি হচ্ছে অর্থাৎ ই অক্সিডেশন, এই বিক্রিয়াটা হয়ে গেল, এই যে বিভবটা হয়ে গেল সেটা হচ্ছে জারণ তড়িৎদ্বার বিভব। একই রকম ভাবে কোনো তড়িৎদ্বারে বিজারণ বিক্রিয়া সংঘটিত হওয়ার ফলে যে তড়িৎ বিভবের সৃষ্টি হয় তাকে ওই তড়িৎদ্বারের বিজারণ বিভব বলে। আমরা বিজারণের একটা উদাহরণ আমরা নিতে পারি। যেমন উদাহরণ হচ্ছে গিয়ে সাপোজ এম এন প্লাস প্লাস এন ইলেকট্রন, এখান থেকে হয়ে গেল এম। তাহলে এটা একটা বিজারণ বিক্রিয়া। এখানে কি দেখছি, জারণ সংখ্যাটা বেশি ছিল এবং এখানে জারণ সংখ্যাটা হয়ে গেল 0, সুতরাং এই বিক্রিয়াটা একটা বিজারণ বিক্রিয়া, এবং এর ফলে যে বিভব হবে সেটা হচ্ছে ই রেড অর্থাৎ ই রিডাকশন। আমাদের সবসময় মনে রাখতে হবে যে জারণ তড়িৎদ্বার বিভব সমান মাইনাস বিজারণ তড়িৎদ্বার বিভব। জারণ তড়িৎদ্বার বিভব যা হবে বিজারণ তড়িৎদ্বার বিভবকে আমরা সেটাকে নেগেটিভ সাইন দিয়ে লিখে দিতে পারবো। সুতরাং এখান থেকে আমরা শিখলাম ই অক্সিডেশন ইকুয়ালস টু মাইনাস ই রিডাকশন। আমাদের পরের টপিক তড়িৎদ্বার বিভব সম্পর্কিত নানস্টের সমীকরণ। আমরা একটা সমীকরণ নিয়েছি, সমীকরণ হচ্ছে এ প্লাস বিবি প্লাস এন সংখ্যক ইলেকট্রন। সেখান থেকে আমরা কি পাচ্ছি, সি
প্লাস ডিডি, অর্থাৎ এ সংখ্যক এ নিয়েছি, বি সংখ্যক বি নিয়েছি, এন খানা ইলেকট্রন ট্রান্সফার হওয়ার ফলে সি সংখ্যক সি এবং ডি সংখ্যক ডি উৎপন্ন হলো। তাহলে নার্সের সমীকরণ হবে ই সমান ই জিরো, ই সেল সমান ই জিরো সেল মাইনাস আর টি বাই এন এফ। ঠিক আছে, ই হচ্ছে এই যে একটা কোষ, তার কোষের বিজারণ বিভব, ঠিক আছে, বা রেডক্স পোটেনশিয়াল, মাইনাস আর টি বাই এন এফ। আর হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট, টি টেম্পারেচার, যেটা আমরা সাধারণত 25 ডিগ্রি সেন্টিগ্রেডেই আমরা করে থাকি। এন হচ্ছে এখানে যখন ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে সেই ইলেকট্রন, এফ ফর ফ্যারাডে। তাহলে ই সেল সমান ই জিরো সেল মাইনাস আর টি বাই এন এফ, আর টি বাই এন এফ এল এন, এদিকে এই দিকের ভ্যালুটা বাই এই দিকের ভ্যালুটা। তাহলে এখানে সি আছে, তাহলে সি টু দি পাওয়ার হয়ে যাবে সি, এই সিটা সহগটা মাথায় চলে যাচ্ছে, ইন্টু কনসেন্ট্রেশন অফ ডি টু দি পাওয়ার ডি ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার ছোট এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার বি। এটা হয়ে গেল নার্সের সমীকরণ। তাহলে যদি আমরা আরো অন্য উদাহরণ নিই তখন কি হবে, বা এটাকে আমরা একটু আরো করে দিই। এই যে আর টি বাই এফ, এটা যখন আমরা এই ভ্যালুটাকে, আচ্ছা তাহলে এই সমীকরণটাকে আমরা লিখছি ই সেল সমান ই জিরো সেল মাইনাস, এই যে আর টি বাই এফ ছিল, একটা এনটাকেও রাখলাম, এলএনটাকে আমরা লগ যদি করি তাহলে আমাদেরকে 2.303 দ্বারা গুণ করতে হবে এবং এই পার্টটা হয়ে যাবে লগ। তারপর এই পার্টটা যা ছিল তাই, সি টু দি পাওয়ার সি ইন্টু কনসেন্ট্রেশন অফ ডি টু দি পাওয়ার ডি বাই কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার বি। এখন এই যে আর টি বাই এফ এবং তার সাথে ইন্টু 2.303, এই ভ্যালুটা হয়ে যাবে 0.059। আরটা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এই ভ্যালুটা আমরা পুট করতে পারবো টিটাকে 298 করে, ঠিক আছে, আর এফটা 96,500 পুট করলে এই ভ্যালুটি আসবে। সুতরাং আমাদের নার্সের যে সমীকরণ সেটা হয়ে যাবে ই সেল সমান ই জিরো সেল মাইনাস 0.059 by n log c to the power c into concentration of d to the power d by concentration of a to the power a into concentration of b to the power b। এইটি হয়ে গেল এই রিঅ্যাকশনের ক্ষেত্রে নার্সের সমীকরণ। ঠিক আছে, আমরা এখন অন্য উদাহরণ নিয়েও একটু করার চেষ্টা করব। আমরা অন্য একটা উদাহরণ নিই, যেমন জিঙ্ক 2 প্লাস 2 ইলেকট্রন, তার থেকে হচ্ছে জিঙ্ক। এটাও কিন্তু দেখো বিজারণ বিক্রিয়া, এবং আমরা সমস্ত কিছু কিন্তু বিজারণ বিভবের আকারেই লিখব। তাহলে কি লিখব, ই রেড সমান রিডাকশন পোটেনশিয়ালটা সমান ই জিরো রিডাকশন, এখানে সেলও লিখতে পারো, ই সেল ইকুয়ালস টু ই জিরো সেল, ঠিক আছে, রেড ফর রিডাকশন, মাইনাস 0.059 বাই এন লগ কনসেন্ট্রেশন। এখানে কি আছে, ডান দিক সবসময় থাকবে, লগের পরে যে অংশটা হবে সেটা হবে ডান দিক বাই বাম দিক। তাহলে এদিকে আছে কনসেন্ট্রেশন অফ জিঙ্ক ডিভাইডেড বাই ডান দিকে, বাম দিকে আছে, ডান দিকেরটা এখানে হয়ে গেল, বাম দিকেরটা সবসময় নিচে চলে আসবে। তাহলে এটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ জিঙ্ক 2 প্লাস, এবং এখানে কখানা ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, দুখানা। তাহলে আমরা লিখতে পারি ই রিডাকশন ইকুয়ালস টু ই জিরো রিডাকশন মাইনাস 0.059 বাই মাইনাস, এখানে তো আমাদের মাইনাসটা একটু গন্ডগোল হয়ে গেল। তাহলে ই রেড ইকুয়ালস টু ই জিরো রেড মাইনাস 0.059 বাই এন এর বদলে কটা ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে,
দুখানা, লগ কনসেন্ট্রেশন অফ জিঙ্ক বাই কনসেন্ট্রেশন অফ জিঙ্ক 2+। এখানে মনে রাখবে যে বিশুদ্ধ কঠিন বা তরল মৌলের সক্রিয় ভর 1 ধরা হয়। ঠিক আছে, তাহলে এখানটাতে এটা কি আছে, বিশুদ্ধ অবস্থা আছে, পিওর স্টেট, তাহলে এর বদলে আমরা 1 লিখতে পারবো। তাহলে আমরা কি লিখব, ই রিডাকশন ইকুয়ালস টু E0 রেড মাইনাস 0.059/2 লগ। যেহেতু জিঙ্কটা পিওর স্টেটে আছে, তার জিঙ্কের বদলে অ্যাক্টিভিটি হয়ে যাবে বা সক্রিয় ভর হয়ে যাবে 1। জিঙ্কের বদলে যেগুলো পিওর স্টেটে থাকবে, জিঙ্কের এখানে যদি পিওরলি অ্যালুমিনিয়াম থাকতো থার্ড ব্র্যাকেটের মধ্যে, তাহলে অ্যালুমিনিয়ামের বদলে আমরা 1 লিখতে পারতাম। এখানে জিঙ্কের বদলে 1 লিখলাম এবং কনসেন্ট্রেশন অফ জিঙ্ক প্লাসটা কনসেন্ট্রেশন অফ জিঙ্ক 2+ই থাকবে। এখন আমরা এটাকে যদি উপরে দিয়ে দিই তাহলে কি হবে, এটা হয়ে যাবে মাইনাসটা হয়ে যাবে প্লাস, এটা লগের সূত্র অনুসারে। তাহলে ই রিডাকশন ইকুয়ালস টু E0 রিডাকশন মাইনাস 0.059/2 log concentration of zinc 2+ টু দি পাওয়ার কি হবে, এটা নিচটা যদি উপরে উঠে যায় তাহলে টু দি পাওয়ার -1 হয়ে যাবে এবং মাইনাসে মাইনাস এটাই হয়ে যাবে প্লাস। সুতরাং এটাকে আমরা ফাইনাল লিখছি ই রেড ইকুয়ালস টু E0 রেড মাইনাস, আর এই মাইনাসে হয়ে যাবে প্লাস 0.059/2 log concentration of zinc 2+। ঠিক আছে, এই সমীকরণে যদি জিঙ্ক 2+ এর কনসেন্ট্রেশন, আর এইটা তো দেওয়া থাকবে বা এটা তোমরা মনে রাখতে পারো, তাহলে কিন্তু এই কোষের বিজারণ বিভবটা তোমরা বার করতে পারবে। আমরা আরো দুখানা রিঅ্যাকশন আমরা করার চেষ্টা করব, যেমন 2H+ অ্যাকুয়াস প্লাস দুখানা ইলেকট্রন, তার থেকে হচ্ছে হাইড্রোজেন গ্যাস। এই সমীকরণের ক্ষেত্রে আমাদের যদি আমরা করি তাহলে আমরা কি করব, E সমান E0 মাইনাস 0.059 বাই কটা ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, আমাদের ফর্মুলা কত ছিল, বাই n ছিল। ঠিক আছে, তারপর আমরা লিখব লগ কনসেন্ট্রেশন অফ H2 ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ H+। এখানে যেটা সাথে আছে, সাথে কত আছে 2, সেটা টু দি পাওয়ার 2 হয়ে যাবে। ঠিক আছে, এখন কটা ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, দুখানা। সুতরাং আমরা এখানে লিখব E সমান E0, E সেল সমান E0 সেল মাইনাস 0.059 বাই ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে দুখানা, তাহলে আমরা এখানে 2 দিতে পারবো লগ এখানেতে দেখো আমাদের এটা কি ছিল, হাইড্রোজেনটা গ্যাসিয়াস স্টেটে ছিল। সুতরাং আমরা এখানে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো না, তার বদলে আমরা কি লিখবো, এটা তো গ্যাসিয়াস সিস্টেমের তো গাঢ়ত্ব হবে না, গ্যাসিয়াস সিস্টেমের ক্ষেত্রে কি হবে, P of H2। P of H2 মানে কি, এখানে হচ্ছে ওর আংশিক চাপ, তাহলে log P of H2 ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ H+ তার স্কয়ার। ঠিক আছে, মনে রাখবে যদি কোনো গ্যাসীয় কোনো পদার্থ হয় তার ক্ষেত্রে তার যে গাঢ়ত্বটাকে আমরা আংশিক চাপের মাধ্যমে প্রকাশ করি, তাহলে গ্যাস যদি থাকে সেটা কি লিখবে PH2, যদি মনে করো অক্সিজেন গ্যাস থাকতো তাহলে এটা কি করতে PO2। আচ্ছা, আরেকটা সমীকরণ আমরা যদি নিই যে MnO4 মাইনাস, এটা অ্যাকুয়াস স্টেটে আছে, প্লাস 8টা H+, এটা অ্যাকুয়াস স্টেটে আছে, প্লাস 5খানা ইলেকট্রন যদি ট্রান্সফার হয় তাহলে আমরা পাবো Mn2+ অ্যাকুয়াস প্লাস 4খানা জল ইন লিকুইড স্টেট। তাহলে এর ক্ষেত্রে আমরা সমীকরণটা লিখব, তাহলে E সেল সমান E0 সেল মাইনাস 0.059 বাই ইলেকট্রন কত ট্রান্সফার হচ্ছে, দেখো ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে 5খানা, তাহলে এখানে কত লিখবো 5 লগ কি লিখেছিলাম, ডান দিক বাই বাম দিক, তার ডান দিক কে কে আছে, কনসেন্ট্রেশন অফ Mn2+
ইন্টু কনসেন্ট্রেশন অফ জল, কনসেন্ট্রেশন অফ ওয়াটার, তো কটা আছে 4, তাহলে 4টা চলে যাবে মাথায়, ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ MnO4 মাইনাস ইন্টু H প্লাস আছে ইন্টু কনসেন্ট্রেশন অফ H প্লাস, H প্লাস কখানা আছে 8খানা। ঠিক আছে, এই পর্যন্ত লিখলাম। এবং আমরা একটু আগে কি শিখলাম, যেগুলো পিওর স্টেটে থাকবে তাদের অ্যাক্টিভিটিগুলোকে আমরা 1 ধরে নেব। তাহলে কি লিখব, ই সেল সমান E0 সেল মাইনাস 0.059/5 লগ কনসেন্ট্রেশন অফ Mn2 প্লাস। এই জলটা পিওর স্টেটে আছে, সুতরাং এর জন্য আমরা অ্যাক্টিভিটি 1 ধরবো। যেগুলো পিওর স্টেটে থাকবে তাদেরকে লেখার দরকার নেই, তাদের বদলে 1 লিখবো। ডিভাইডেবল যা ছিল MnO4 মাইনাস ইন্টু কনসেন্ট্রেশন অফ H প্লাস টু দি পাওয়ার 8। এবারে এইখান থেকে আমরা পেয়ে যাব ই সেল সমান E0 সেল মাইনাস 0.059/5 লগ কনসেন্ট্রেশন অফ Mn2 প্লাস বাই, এটা 1 দিয়ে গুণ হওয়ার ফলে Mn2 প্লাস হয়ে গেল, ডিভাইডেড বাই MnO4 মাইনাস ইন্টু কনসেন্ট্রেশন অফ H প্লাস টু দি পাওয়ার 8। এই যে সমীকরণ, এটা হয়ে গেল এই সমীকরণের ক্ষেত্রে নানস্টের সমীকরণ। ঠিক আছে, ঠিক আছে, আজ এই পর্যন্তই। পরের ক্লাসে আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ অল।